নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ খবর হলো কমনওয়েলথে নতুন ইতিহাস গড়লেন ত্রিপুরার অস্মিতা। অন্ধ্রপ্রদেশ বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাজ্যে আরও একটি মেডিকেল কলেজ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে শুরু জনগণনার প্রথম পর্যায়। শীঘ্রই রাজ্যে গড়ে উঠবে একটি টি অকশন সেন্টার। এবারে বিস্তারিত সংবাদ। স্বর্ণপদক বিজয়ী ত্রিপুরার জুডোকা অস্মিতা দে নবযুগেরই আরেক নাম, যিনি নিজের অদম্য পরিশ্রম, কঠোর অনুশীলন এবং অসীম আত্মবিশ্বাসের মাধ্যমে ভারতের জুডোকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। চলতি বছরের কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করেননি, বরং ভারতের জুডো ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। একটি প্রতিবেদন। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডোতে স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। গতকাল অনুষ্ঠিত মেয়েদের জুডোর 48 কেজি বিভাগের রোমাঞ্চকর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে 2-1 ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন তিনি। নির্ধারিত সময় শেষে পয়েন্ট 1-1 সমতায় থাকলেও অতিরিক্ত সময়ের গোল্ডেন স্কোরে লেগ ট্যাগল কৌশল ব্যবহার করে একটি নির্ণায়ক ইউকো পয়েন্ট তুলে নিয়ে জয় সুনিশ্চিত করেন অস্মিতা। তারই সাফল্যে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সাউথ থেকে বিলুনিয়ার একটা মেয়ে যেভাবে কমনওয়েলথে ত্রিপুরার একটা বিরাট গর্ব সে এনেছে, সত্যিই আমরা আনন্দিত আজকে, এবং ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি ওকে। এবং ওকে দেখে আগামী দিন যেরকম আমাদের দীপা কর্মকারকে দেখে অনেকে মানে কাজ এই আপনার স্পোর্টসে আসার যে একটা ইচ্ছা এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায়, সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই জুডোতে যেভাবে অস্মিতা দে যে কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ত্রিপুরার ছেলে মেয়েরাও কিন্তু আরও বেশি উৎসাহিত হবে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মেয়ে অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলুনিয়া সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। পরবর্তীতে তিনি ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট তার এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। उधर इतना सपना बड़ा नहीं है कि वो इतना ऊपर जाएंगे करके, तो मेरे पापा हमेशा सपोर्ट करते थे। उसके बीच में मेरे को नी में इंजरी भी हुई थी, तो पापा मेरे लिए दिल्ली आए थे, मेरे लिए दवाई लगाए, सब कुछ मतलब हेल्प किए थे। पापा बहुत सपोर्ट करते थे, मम्मी पापा दोनों ही। मम्मी को कम ही समझ आता है, पर पापा मेरे बहुत सपोर्ट करते थे। बट अचानक मेरे पापा ब्रेन स्ट्रोक से डेथ हो गई थी 2025 दिसंबर में। तो उसके बाद मुझे लगा सब कुछ ख़त्म हो गया, मैं कुछ नहीं कर पाऊँगी। बट फिर पापा जाने के 10 दिन बाद मुझे मेरे मम्मी ने ट्रेनिंग में भेज दिया फिर से कि आज मैं अगर तुम्हें रुकाऊंगी तो तुम्हारे पापा सोचेंगे मैं तुम्हारे सपना को आगे बढ़ाने के लिए रुका रही हूँ, तुम चले जाओ। फिर मुझे दिल्ली भेज दिया, फिर मैं अपने हॉस्टल चली गई साई भोपाल में, तो मैं उधर ट्रेनिंग कर। और साई भोपाल ने भी मुझे बहुत मतलब सपोर्ट किया है। थैंक यू सो मच साई, क्योंकि मैं इसमें ही ट्रेनिंग करके इतना आगे बढ़ी हूँ, मेडल ली हूँ। बट जो साई का पहले जो जूडो में या जिस चीज़ में अच्छा था वो सब मतलब पहले जैसा नहीं रहा, बट फिर भी साई बहुत सपोर्टिव और अच्छा है साई, हमारे जो भोपाल साई है सर। तो अपने फादर की आत्मा को आपने बहुत खुश किया हो, इसलिए आप खुश भी हो जाओ। जी, और मेरे कोच यशपाल सोलंकी को थैंक यू सो मच, उन्होंने मुझे बहुत सपोर्ट किया। और मेरे जो सीनियर विजय यादव है उन्होंने भी मुझे बहुत सपोर्ट किया। और जो मेरे
छोटे टाइम के कोच है बीना देवनाथ, मेरे डिस्ट्रिक्ट कोच एंड मेरे स्टेट कोच मानिक लाल, प्रणव सर, उन लोगों ने मुझे बहुत सपोर्ट किया है। उन लोगों ने त्रिपुरा से जब मैं उठ के मध्य प्रदेश आई हूँ तभी भी मुझे बहुत सपोर्ट किया है, मतलब कि तुम जीत सकते, तुम्हारे अंदर वो चीज़ है जो किसी में नहीं है, ऐसे करके मेरे कोच बहुत सपोर्ट। অস্মিতার এই ঐতিহাসিক স্বর্ণ জয়ের খবরে তার জন্মভূমি বিলোনিয়া সহ গোটা রাজ্যে আনন্দের জোয়ার বইছে। মেয়ের সাফল্যে গর্বিত মা মুন্না দে ছোটবেলা থেকেই অস্মিতা কঠোর পরিশ্রম করেছে বলে জানান তিনি। আমরা অনেক ছোটবেলা থেকে অনেক ইয়ে করে কষ্ট করে যেমনি বা যেভাবে সুন্দর হয়, টাকা পয়সা থাক বা না থাক, আমরা এমন কোনো ইয়ে করছি না, তাইলে অনেক কষ্ট করে আমরা এই জায়গা নিয়ে হয়েছি। তারপরে তার বাবাও ছিল, তার বাবাও সবকিছু করছে, দৌড়াদৌড়ি যে সময় যেটা পাচ্ছে এবং ওই তার সমস্ত মানে যেটুকু সবাই সাহায্য করছে, পার্বতী বিশ্বেও যে সময় যেটা লাগছে সবাই সাহায্য করছে। কমনওয়েলথে রাজ্যের মেয়ে অস্মিতার সাফল্যে গর্বিত গোটা দেশ, বললেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন অস্মিতা রাজ্যে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও চিন্তা ভাবনা করছে ক্রীড়া দপ্তর। বিলোনিয়ার প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা অস্মিতার সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এখন আজ আমি সত্যি গর্ববোধ করছি এবং গর্বান্বিত, কারণ আমাদের রাজ্যের মেয়ে, আমাদের স্পোর্টস স্কুলের মেয়ে আজ গোটা পৃথিবীতে, আজ কমনওয়েলথ দেশগুলো যেখানে সবাই প্রশংসিত করছে, এবং আমরা যারা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ এবং আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি অস্মিতাকে ধন্যবাদ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা আগামী দিন অস্মিতা আসলে পরবর্তী কার্যক্রম আমরা কি করব সেগুলো নিয়েও আলোচনা চলছে। প্রতিদিনের কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা এবং জয়ের প্রবল ইচ্ছাই অস্মিতাকে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে তুলে নিয়ে আসে। এসব সাফল্য তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং বিশ্বমানের খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলেন ত্রিপুরা কন্যা। বাবা গণেশ দে 2025 সালের ডিসেম্বরে মারা যান। সেই শোক সামলেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অস্মিতা। পিতৃবিয়োগের বছর না ঘুরতেই গ্লাসগোয়ে কমনওয়েলথের আসর থেকে সোনা ছিনিয়ে আনলেন 23 বছরের মেয়ে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। অন্ধ্রপ্রদেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং কেন্দ্র বৃহৎ পরিকাঠামো ও শিল্প উন্নয়নের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোগাপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের পর একটি সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর, সড়ক পরিকাঠামো সহ প্রায় 18,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পগুলি এনডিএ সরকারের অধীনে রাজ্যগুলিতে দ্রুত অগ্রগতির প্রতিফলন। প্রধানমন্ত্রী ভারতের বেসামরিক বিমান চলাচল খাতের দ্রুত সম্প্রসারণের কথা তুলে ধরে বলেন যে দেশে চালু বিমানবন্দরের সংখ্যা 2014 সালে 74টি থেকে বেড়ে বর্তমানে 186টি হয়েছে। তিনি বলেন, সম্প্রতি চালু হওয়া উড়ান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আঞ্চলিক সংযোগকে আরও শক্তিশালী করবে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু ভোগাপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনকে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে বন্দর, মহাসড়ক, রেলপথ এবং লজিস্টিকের মাধ্যমে অন্ধ্রপ্রদেশকে একটি প্রধান প্রবৃদ্ধির কেন্দ্রে রূপান্তরিত করছে। आंध्र के विकास के लिए, स्वर्ण आंध्र के विजन के लिए ये बहुत अहम है। मुझे आज बहुत शुभ अवसर पर एक शुभ मास में उत्तर आंध्र की इस पवित्र भूमि पर आने का सौभाग्य मिला है। आज यहां करीब 18,000 करोड़ रुपए की विकास परियोजनाओं का शुभारंभ, लोकार्पण और शिलान्यास हुआ है। एयरपोर्ट के साथ साथ ये प्रोजेक्ट आंध्र की रोड कनेक्टिविटी से भी जुड़े हैं। इनमें एनर्जी सिक्योरिटी से जुड़े प्रोजेक्ट भी हैं। ये विकास कार्य इस बात के प्रतीक है कि इस समय आंध्र
किस स्पीड से आगे बढ़ रहा है। मैं आप सभी को इन प्रोजेक्ट्स की बहुत बहुत शुभकामनाएं देता हूं। বেসরকারি ব্যাংকিং সংস্থার দ্বারা রাজ্যে আরও একটি মেডিকেল কলেজ গড়ে উঠতে চলেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ এজিএমসির 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলার আমবাসায় গড়ে উঠবে এই মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যে একটি মেডিকেল ইউনিভার্সিটির পাশাপাশি চক্ষু হাসপাতাল, খোয়াই এবং সিপাহীজলাতে নতুন জেলা হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মেডিকেল পড়ুয়াদের প্রশিক্ষণের লক্ষ্যে আরবান হেলথ ট্রেনিং সেন্টার গড়ে তুলতে রামকৃষ্ণ মিশনের সাথে রাজ্য সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় আজ। অনুষ্ঠানে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসামের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা এবং রাজ্যের এক চিকিৎসা কর্মীর সহায়তায় 50,000 টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, রামকৃষ্ণ মিশনের স্বামী শুভকরানন্দজি মহারাজ, স্বাস্থ্য সচিব কিরেন গিত্তে সহ এজিএমসি এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। এখানে মাদার অ্যান্ড চাইল্ড সেটা হচ্ছে, এখানে আপনারা জানেন আই হসপিটাল আমরা করছি, এখানে এর মধ্যে ভূমি পূজন হবে। তো সব দিক দিয়ে একটা ইচ্ছা আছে বহুত কিছু করার, এবং সব মিলিয়ে আজকে দেখুন এএনএম, জিএনএম সব কিছু ত্রিপুরাতে, ফার্মেসি কলেজ সব হচ্ছে। তো কেন না এখানে একটা ইউনিভার্সিটি হোক। তো যেমনি চিন্তা ইউনিভার্সিটি এখানে আমাদের যে ক্যাবিনেটে পাস হয়েছে, আমাদের ক্যাবিনেটে পাস হওয়ার পর আমি বিধানসভায় পেশ করলাম, সেখানেও পাস হয়েছে। তো ত্রিপুরা যে ইউনিভার্সিটি আছে সেখানে গেলে তারা অনেকে কিন্তু মেডিকেল সম্পর্কে আইডিয়া না থাকাতে অনেক সময় আমাদের সমস্যা হয় এবং প্রচুর খরচও কিন্তু। তো সেই জন্যই আমরা ডিসিশন নিলাম এর মধ্যেই এটা শুরু হয়ে যাবে। অলরেডি এখানে আমাদের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যেই হয়ে যাবে। ভাইস চ্যান্সেলর নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আরো বেশি করে ক্লাবমুখী করে তুলতে হবে, এতে করে বাড়বে তাদের সামাজিক দায়বদ্ধতা। আজ রাজধানীর একটি ক্লাবে রক্তদান শিবিরে অংশ নিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে রাজ্যের ক্লাব ও সামাজিক সংস্থাগুলি রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে যেভাবে এগিয়ে আসছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি, বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ নিয়ে। রক্তদান শিবিরকে কেন্দ্র করে নিগমের 32 এবং 34 নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী এবং ক্লাবের প্রতিনিধিরা। মহিলারা বা মেয়েরা কোনোদিন ক্লাবে আসবে এরকম পরিস্থিতি ছিল না ত্রিপুরাতে। মানে ক্লাব করা মানে সুস্থ নাগরিক ক্লাবে যুক্ত হবে। আমি বলবো যে অসুস্থ যারা নাগরিক তারাই ক্লাব করতো, এরকম একটা অবস্থা ছিল। অসুস্থ মানে ওদের চিন্তা ধারা ভাবনা একটা অস্বাভাবিকতা, এটা আউট অফ দ্য ওয়ে গিয়ে সব কাজ করা এবং ক্লাবকে সামনে রেখে বিভিন্নভাবে অর্থ উপার্জন থেকে শুরু করে নিজের যে কায়েমি ব্যবস্থা সেটা স্থাপন করা, এইগুলো আমরা দেখেছি। পূজাকে সামনে রেখেও নানাভাবে দেখতাম যে পুজোর যখন প্রসেশন হতো সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল। দশমী ঘাটে যেতে পারবে কি পারবে না এবং কতক্ষণে পৌঁছবো, এইসব চিত্র আমাদের এখনো আমাদের মনে রেখাপাত করে আছে। যারা নতুন যারা প্রজন্ম আছেন, যারা জেনজি, এখন নতুন শব্দ এখন এসছে জেনজি, তারা হয়তো এগুলো দেখেননি, কিন্তু তাদেরকে এগুলো মনে করাতে হবে যে কি ছিল আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি বলবো না এই পরিবেশ এটাকে আবার পুনরাবৃত্তি করার জন্য অনেকে চেষ্টা করছে এবং এর জন্য আমাদের শিক্ষা দীক্ষায় আরো বেশি উন্নত হতে হবে। আমাদের যারা গার্জিয়ানরা এখন কিন্তু ছেলে মেয়েদের, আজকাল তো একজন বা দুজনই ছেলে মেয়ে থাকে, তাদেরকে রাজ্য জুড়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ে গৃহ তালিকা প্রণয়ন ও গৃহ গণনা। আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রথম দিনের কার্যক্রম পর্যবেক্ষণ করতে আগরতলা পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জয়পুর এলাকায় যান জনগণনা কার্যক্রমের রাজ্য অধিকর্তা রতন বিশ্বাস। তার সাথে ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকেরাও। পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও গণনা কর্মীদের সাথে কথা বলেন এবং বাড়ি বাড়ি গিয়ে কিভাবে তথ্য সংগ্রহের কাজ পরিচালনা
পরিচালিত হবে সে বিষয়ে খোঁজ খবর নেন। দপ্তরে নির্ধারিত সাদা টুপি ও কিটস নিয়ে সুপারভাইজারের নেতৃত্বে গণনা কর্মীরা জয়পুর এলাকার বিভিন্ন গলিপথ ঘুরে প্রথম দিনের কাজ শুরু করেন। রতন বিশ্বাস জানান, প্রথম 4 দিন চলবে ম্যাপিং বা এলাকা চিহ্নিতকরণের কাজ। এরপর শুরু হবে গৃহতালিকা ও গৃহ গণনার মূল তথ্য সংগ্রহ। এই জন্য সারা রাজ্যে 8,000-এর উপর কর্মী নিযুক্ত করা হয়েছে। সঠিক তথ্য দিয়ে গণনা কর্মীদের সহযোগিতা করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ফিল্ডে যে কি কাজ করছে, বেসিক্যালি ইনিশিয়ালি 4 days দে উইল লে আউট দি ম্যাপ, ড্র দি ম্যাপ ফর দিস ইনোভেশন ওয়ার্ক। তো আমরা দেখলাম, তাদের সঙ্গে কথা বললাম, তাদের কোনো কনফিউশন আছে কিনা। অ্যাকচুয়ালি ওয়েল ট্রেন, তাদের কনসেপশন ভেরি ক্লিয়ার। তো আমাদের এই মেসেজ হলো, আজকের আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আজকের যে ফিল্ডে যে কাজ চলছে, আপনারা মানে আমাদের কর্মী যারা ইনোভেটররা ফিল্ডে আছে, আমাদের অফিসাররা ফিল্ডে আছে, ডিস্ট্রিক্ট ডিএমরা ফিল্ডে আছে, সবাই ফিল্ডে আছেন। আপনাদের মাধ্যমে মেসেজ দেওয়া যে আপনারা এই 30 days ডিউরেশনের যে সেন্সাসের যে এত বড় টাস্ক আমাদের রাজ্যে চলবে 30 তারিখ অবধি, আপনারা আমাদের একুরেট তথ্য দিয়ে সহায়তা করুন, আমাদেরকে সহায়তা করুন, আমাদের কোপারেশন করুন। মানে গভর্নমেন্ট সমস্ত লেভেলে আমাদের সবার পক্ষ থেকে আমরা কোপারেশন চাই সেন্সাসের যে গুরুত্বপূর্ণ টাস্ককে ক্যারি আউট করার ক্ষেত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মাইসুরুতে শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ সংস্কৃতি যুব কেন্দ্র বিবেকার স্মারকের উদ্বোধন করেন। এটি 1892 সালে স্বামী বিবেকানন্দের মাইসুরু সফরের স্মৃতি বিজড়িত স্থানে নির্মিত হয়েছে। 81,000 বর্গফুটের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী কেন্দ্রটি ঘুরে দেখেন। স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেকা স্মারকের উদ্দেশ্য হল যুবকদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশ, স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন প্রচার করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ুয়াদের সহায়তা করা। প্রধানমন্ত্রী যাদবগিরির রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন শেষে বিদ্যাশালা স্টেডিয়ামে একটি সমাবেশে ভাষণ দেন। जहां से शुरू हुई और आज मैं जहां हूं, इसमें रामकृष्ण मिशन का बहुत अहम योगदान है। साथियों, मैसूरू भारत की अनादि सांस्कृतिक चेतना का केंद्र रहा है। यहां के मंदिर, यहां की परंपराएं और उत्सव, मैसूरू का दशहरा, यहां के भव्य महल, इसका संगीत और साहित्य, भारत की विरासत इस शहर के कण कण में रची बसी है। और ये देखकर बहुत संतोष मिलता है कि इस शहर ने इस विरासत को उसी कुशलता से सहेजा भी है, संवारा भी है। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মাই ভারত ত্রিপুরার উদ্যোগে সারা দেশের সাথে রাজ্যেও নেশামুক্ত যুবাদের জন্য বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা হচ্ছে আগামীকাল। এ উপলক্ষে রাজ্যস্তরীয় অনুষ্ঠানটি হবে সূর্যমণিনগরের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সকাল 10:30টায়। এর সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, জানালেন মাই ভারতের রাজ্য অধিকর্তা মেহবুব আলম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলেও জানান তিনি। আজ বর্দোয়ালি মাই ভারত ত্রিপুরা শাখার জেলা যুব কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুব আধিকারিক অজিত কুমার। माननीय प्रधानमंत्री जी स्क्रीन में आएंगे, पूरे भारत जुड़ के एक वर्चुअल प्रोग्राम के जरिए 1 करोड़ यूथ जिसमें जुड़ेंगे। यहाँ पे प्रधानमंत्री जी 10:30 बजे आने के बाद उनको वेलकम किया जाएगा माई भारत वॉलंटियर द्वारा। इसके बाद ओपनिंग रिमार्क्स एंड ब्रीफ ओवरव्यू ऑफ नशा मुक्त युवा फॉर विकसित भारत संकल्प अभियान बाय आवर ऑनरेबल मिनिस्टर डॉक्टर मनसुख मांडविया सर। और इसके बाद ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক দ্বারা পরিচালিত স্বশাসিত সংস্থা মাই ভারতে বিকশিত ভারত নেশামুক্ত যুব প্রচারণা অভিযানের অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মেলাঘর পুর পরিষদের সভাগৃহে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার অন্তর্গত প্রায় 250 জন শিল্পী অংশগ্রহণ করেন। মোট 8টি বিষয়ের উপর জেলাভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথম স্থান আধিকারিকেরা পরবর্তী সময়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। মেলাঘর চণ্ডীগড় স্থিত ত্রিপুরা সাহসিক সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ।
কম বয়সে আমার বোনেদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, খুব কম বয়সী বোনদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। আমরা লজ্জিত অনেক সময়। আমার মা, আমার বাবা, আমার পিতৃপুরুষ জোর করে মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, কিন্তু একবারও চিন্তা করে না যে মেয়েটাকে যে বিবাহ দিচ্ছি 16 বছরে, 15 বছরে, 13 বছর, 14 বছরে তার ভবিষ্যৎ কি। রাজ্যের চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে নানাবিধ উদ্যোগ হাতে নিয়েছে রাজ্য সরকার এবং চা উন্নয়ন নিগম। এর মধ্যে উল্লেখযোগ্য দিক হল শীঘ্রই রাজ্যে গড়ে উঠবে একটি টি অকশন সেন্টার, যার মধ্য দিয়ে এই শিল্পের মুকুটে যুক্ত হবে আরও একটি পালক। একটি প্রতিবেদন। রাজ্যের উর্বর মাটি ও জলবায়ুর অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে 1916 সাল থেকে শুরু হয় রাজ্যের চা চাষ। তৎকালীন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের উদ্যোগে শুরু হওয়া এই চা চাষ বর্তমানে রাজ্যের 54টি বাগানে হচ্ছে। বলা যায় রাবারের পর রাজ্যের চা চাষ একটি শিল্পে পরিণত হয়েছে। বর্তমান রাজ্য সরকার এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে নানা উদ্যোগ ইতিমধ্যেই হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পে নানা সুবিধা প্রদানের পাশাপাশি দেয়া হচ্ছে শ্রমিকদের জন্য জমির পাট্টা। রাজ্যের 54টি চা বাগানের মধ্যে 13টি চা বাগান সমবায় দ্বারা পরিচালিত। এছাড়া টিটিডিসি পরিচালিত চা বাগান রয়েছে 5টি, বাদবাকি ব্যক্তিগত মালিকানাধীন। শুধু তাই নয়, টিটিডিসি পরিচালিত চা প্রক্রিয়াকরণ কেন্দ্র রয়েছে 2টি। এর মধ্যে দুর্গাবাড়ি চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি উল্লেখযোগ্য। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়াকরণ কেন্দ্রের চা ইতিমধ্যেই রাজ্যে বেশ সুনাম কুড়িয়েছে। এই কেন্দ্রে রয়েছে চা প্যাকেজিং এর সুবিধাও। এতে করে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি চা উন্নয়ন নিগমের মুনাফাও অর্জন হয়েছে। প্রক্রিয়াকরণ কেন্দ্রের বিস্তারিত তুলে ধরলেন সেখানে কর্মরত কর্মী তপন দাস। আমাদের এখানে দুর্গাবাড়ি সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিতে আমাদের নিজেদের গার্ডেনের পাতা, সঙ্গে স্মল গোয়ার্স আছে, কোঅপারেটিভ গার্ডেন আছে, ওদের পাতাও আমরা এখানে আসি। আমরা পাতাটা আসার পর আমরা ট্রাপ হাউসে পাতাটাকে স্প্রেডিং করে রাখি উইদাউট করার জন্য। উইদাউট হওয়ার পর ওকে প্রসেসিংয়ে পাঠানো হয় সিটিসি মেশিনে। সিটিসি মেশিন কাট হওয়ার পর ওকে সিএফএম মেশিনে পাঠানো হয়। সিএফএম মেশিন কন্টিনিউ ফার্মেন্টিং মেশিন যেটাকে বলা হয়। ওকে ফার্মেন্টিং হওয়ার পর মালগুলো চলে যায় ড্রায়ার মেশিনে, আমাদের বিএফবিটি ডায়ারে চলে যায়। বিএফবিটি ডায়ার থেকে মালগুলা চলে যায় সোজা শর্টিং মেশিনে। শর্টিং হওয়ার পর আমরা বড় ব্যাগে প্যাক করি গুয়াহাটি অকশনে, কলকাতা অকশনে পাঠানোর জন্য। এদিকে বর্তমান রাজ্য সরকার চা শ্রমিকদের মজুরি 105 টাকা থেকে বাড়িয়ে 204 টাকা করায় যার পর নাই খুশি বাগানের শ্রমিকরাও। আমরা বহু বছর ধরে এসে এই বাগানে কাজ করতেছি। আমরা বিগত এই সরকার আনার পরে আমরা অনেক রকমের অনেক সুযোগ সুবিধা পাইছি। আগে হাজিরা আসলো কম, এখন সরকার আনার পরে আমরা 260 টাকা হাজিরা করছে। এখন আমরা সরকারের কাছে দূরে বার্তা আমরা যাতে আরো সুযোগ সুবিধা পাই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এতদিন আসাম কিংবা পশ্চিমবঙ্গে রাজ্যের চা নিলামে বিক্রি হতো, ফলে গুণমান সমৃদ্ধ রাজ্যের চা বিক্রি করে যে পরিমাণ মুনাফা অর্জন করা যেত তা সেই পরিমাণ হতো না। বর্তমানে রাজ্য সরকার এবং চা উন্নয়ন নিগমের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যে গড়ে উঠবে একটি অকশন সেন্টার বা চা নিলাম কেন্দ্র। সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া শেষ, শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষায়, জানালেন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। সার্বিকভাবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রচেষ্টায় আমাদের ভারত সরকারের নীতি আয়োগের অনুমোদন ক্রমে আমাদের রাজ্যে আগামী কিছুদিনের মধ্যেই আগরতলা অকশন টি সেন্টার চালু হচ্ছে, যেটা আমাদের একটা নতুন কি বলবো মাইলস্টোন আমাদের ত্রিপুরা ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্টের জন্য। শুধু তাই নয়, রাজ্যের উৎপাদিত চা বর্তমান সরকার ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরবরাহ করে গ্রাহকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। বহিরাজ্যে নিলামে চা বিক্রি করে এবং ন্যায্য মূল্য দোকানগুলিতে চা সরবরাহ করে 2024-25 অর্থ বছরে অতিরিক্ত 4 কোটি টাকা আয় করেছে বলেও জানান চেয়ারম্যান সমীর ঘোষ। 2024-25 অর্থ বছরে আমরা প্রায় অতিরিক্ত 4 কোটি টাকা আমরা পেয়েছি আমরা অকশন মার্কেটে। তার মূলে রয়েছে আমাদের কোয়ালিটি উৎপাদন করেছি, আমরা কোয়ান্টিটিও করেছি, কোয়ালিটিও করেছি। সব মিলিয়ে রাজ্যের চা শিল্প আগামী দিন যে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সুব্রত সাহার সাথে সোহানা মুন্সি এবং শ্যামল দেবের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে ৮ নম্বর জাতীয় সড়কের প্রস্তাবিত বাইপাস নির্মাণে ডিপিআর তৈরি করার লক্ষ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, রাজ্যের ঐতিহ্যবাহী পর্যটন ক্ষেত্র ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। সেই দিক থেকে চিন্তা করে যানজট মুক্ত রাখতে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সাথে ছিলেন পূর্ত সচিব কিরণ গীতে, জাতীয় সড়কের মুখ্য বাস্তকার সুব্রত বণিক, অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য, মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। যেখানে এখন প্রচুর লোকের এখানে ফুটফল হচ্ছে, বহুদিন আগে থেকে আলোচনা ছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব করছেন যে এখানে যে শহরের বাইরে টোটাল আপনারা জানেন যে এখানে পুরো নর্থের থেকে শুরু করে মোহনপুর হয়ে এবং এয়ারপোর্ট বাইপাস হয়ে রাস্তা আপ টু সাবরুম যাবে। এইটার লোকেশন যেখানে মাতার বাড়ি টাচ করা যায় এবং সেই মাতার বাড়িকে করতে গেলে কোথায় ভায়াবল হবে, কোথায় সেখানে মানে সিটির ডেভেলপমেন্ট বাড়বে, এই সমস্ত কিছু নিয়ে আজকে এখানে NHIDCL এর যে 4 লেন, যে 4 লেনের রাস্তা দেখার জন্য চলছে মাত্র, মানে দেখা হচ্ছে। এটা কয়েকটা দফায় দেখা হবে, এটা এরকম না যে এটা ফাইনাল, এটা দেখা হবে। এটা উত্তর জেলায় বিজেপির উদ্যোগে জেলা সদর ধর্মনগরে একগুচ্ছ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। ধর্মনগরে বাইক র্যালির মাধ্যমে তাকে জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ধর্মনগর টাউন কালীবাড়িতে পুজো দিয়ে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। এই সাংগঠনিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ প্রমুখ। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ সভাপতি। পর আজকে প্রথম সাংগঠনিক কাজে উত্তর ত্রিপুরা আমি এসেছি। তো এখানে সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে হলসভার মাধ্যমে মত বিনিময় হয়েছে। তারপর প্রতিটা মণ্ডলকে নিয়ে আলাদা করে বসা হবে, পুরনো কার্যকর্তা যারা আছে তাদেরকে নিয়ে বসা হবে। তো বসার পর পুরো সিনোপসিস বেরোবে যে আমাদের উত্তর ত্রিপুরা জেলা কোন পজিশনে আছে। তারপর যদি কোনো কারেক্টিভ মেজার নিতে হয় সেগুলো আমাদের রণনীতি রণকৌশল তৈরি হবে। এবং গোমতী জেলা সদর উদয়পুরের রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ নবনির্মিত নার্সারি বিভাগের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তিনি জানান, আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং প্রাথমিক স্তর থেকে শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, শিশুদের সর্বাঙ্গীন বিকাশে উন্নত শিক্ষার পরিকাঠামো ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার প্রমুখ। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের উদ্যোগে আজ আগরতলার নরসিংহস্থিত ব্লাইন্ড স্কুলে এক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্রীড়া চেতনা গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। প্রতিযোগিতায় বালক ও বালিকা মিলিয়ে মোট 28 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী কৃষ্ণধন দাস, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কমনওয়েলথে নতুন ইতিহাস গড়লেন ত্রিপুরার অস্মিতা। অন্ধ্রপ্রদেশ বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাজ্যে আরও একটি মেডিকেল কলেজ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে শুরু জনগণনার প্রথম পর্যায়। শীঘ্রই রাজ্যে গড়ে উঠবে একটি টি অকশন সেন্টার। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।